ভারতে একটা শিশুকে দত্তক নেয়ার কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? অনেক আবেগ, লম্বা অপেক্ষা আর উম, প্রচুর কাগজের কাজ। হ্যাঁ, ঢের সারে কাগজি কারওয়াই। ঠিক। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে? এর নিয়মকানুনগুলো কতটা জটিল? আজ আমরা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা খবরের কাগজের রিপোর্টের ওপর নির্ভর করব না। আমরা সরাসরি ডুব দেব সরকারি নিয়মাবলীর গভীরে। আমাদের হাতে আছে ইন্ডিয়ান অ্যাডপশন এলিজিবিলিটি অ্যান্ড প্রসিডিওর রেগুলেশনসের মূল কিছু অংশ। আমাদের আজকের আলোচনার মিশন হল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল প্রক্রিয়াটার প্রতিটি ধাপকে সহজ করে বোঝা। কারা দত্তক নিতে পারেন, তাদের কি যোগ্যতার প্রমাণ দিতে হয়, আর একটা শিশু আইনিভাবে একটা পরিবারের অংশ হয়ে ওঠার পুরো জার্নিটা ঠিক কেমন, সেটাই আমরা খুঁটিয়ে দেখব। চলুন শুরু করা যাক। তো একদম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করি। কে বা কারা একটা শিশুকে দত্তক নেওয়ার জন্য যোগ্য? নিয়মকানুন তো নিশ্চয়ই খুব কড়া। হ্যাঁ, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে একটা শিশুর ভবিষ্যৎ জড়িত। নিয়মাবলীতে খুব পরিষ্কার করে বলা আছে যে আবেদনকারীদের শুধু আর্থিকভাবে সচ্ছল হলেই চলবে না, তাদের শারীরিক, মানসিক এবং আবেগগতভাবেও স্থিতিশীল হতে হবে। আচ্ছা। সবচেয়ে বড় কথা, তাদের কোনো জীবন সংশয়ী বা মারাত্মক অসুখ থাকা চলবে না। আর অবশ্যই তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, বিশেষ করে শিশু অধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে তো চলবেই না। সিস্টেমটা নিশ্চিত করতে চায় যে শিশুটা একটা নিরাপদ পরিবেশে যাচ্ছে। এটা তো একদম বেসিক ব্যাপার, খুবই যুক্তিসঙ্গত। কিন্তু প্রায় যে প্রশ্নগুলো ওঠে, যেমন ধরুন বৈবাহী অবস্থা বা নিজেদের সন্তান থাকা বা না থাকা, এগুলো নিয়ে নিয়মটা কি বলে? এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আর নিয়মটা বেশ আধুনিক। বিবাহিত দম্পতি তো বটেই, একজন একা নারী, এমনকি একজন একা পুরুষও দত্তক নিতে পারেন। তবে কিছু শর্ত আছে। যেমন দম্পতির ক্ষেত্রে দুজনেরই মত থাকাটা জরুরি, আর তাদের বিয়েটা অন্তত 2 বছরে স্থিতিশীল হতে হবে। দাঁড়ান, 2 বছর? তার মানে সদ্য বিবাহিত দম্পতিরা আবেদন করতে পারছেন না? না, পারছেন না। সিস্টেম একটা স্থিতিশীলতা দেখতে চায়। আর একা আবেদনকারীদের ক্ষেত্রে এখানে একটা বিষয় আমার চোখে পড়ল। একা নারীর ক্ষেত্রে বলা হচ্ছে তিনি যে কোনো লিঙ্গের শিশু দত্তক নিতে পারেন, কিন্তু একা পুরুষের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, তাই না? ঠিক ধরেছেন। নিয়ম অনুযায়ী একজন একা পুরুষ কিন্তু মেয়ে শিশু দত্তক নেওয়ার যোগ্য নন। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। এর পেছনের যুক্তিটা কি হতে পারে? এটা কি শুধুই একটা পুরনো সামাজিক দৃষ্টিকোণ, নাকি শিশুদের সুরক্ষা নিয়ে কোনো বিশেষ ভাবনা কাজ করে? দেখুন, এটা একটা বিতর্কিত বিষয়। মূল ভাবনাটা সম্ভবত শিশু কন্যার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আইন প্রণেতারা হয়তো একটা বেটার সেফ দ্যান সরি বা সাবধানের মার নেই এই নীতি নিয়েছেন। হুম। কিন্তু আধুনিক সময়ে অনেকেই প্রশ্ন তোলেন যে এটা কি সব পুরুষের প্রতি একটা সাধারণ নেদবিশ্বাস তৈরি করে না। এর ফলে অনেক যোগ্য পুরুষ আবেদনকারীও হয়তো সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। হুম। তবে আপাতত আইনটা সুরক্ষার দিকটাতেই বেশি জোর দিয়েছে। বোঝা গেল। আর যাদের নিজেদের সন্তান আছে তাদের ক্ষেত্রে? যাদের 2 বা তার বেশি সন্তান আছে, তারা সাধারণত বিশেষ চাহিদাসম্পন্ন বা স্পেশাল নিডস শিশু দত্তক নেওয়ার জন্য বিবেচিত হন। ও, আচ্ছা। এর কারণ হল, যে শিশুদের কোনো পরিবার নেই, তাদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটা নতুন ঘর খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। সিস্টেমটা তাদের অগ্রাধিকার দিতে চায়। বয়সের ব্যাপারটা নিয়েও তো একটা পরিষ্কার ছক আছে, তাই না? হুম, এটা আমার বেশ আকর্ষণীয় লেগেছে। হ্যাঁ, এবং এটা খুব বাস্তবসম্মতভাবে তৈরি। এখানে একটা সম্মিলিত বয়স এর ধারণা ব্যবহার করা হয়। যেমন ধরুন, 2 বছর পর্যন্ত বয়সী একটা শিশুর জন্য দম্পতির দুজনের মোট বয়স সর্বোচ্চ 85 বছর হতে পারে। 85 বছর? হ্যাঁ, আর একা আবেদনকারীর জন্য 40 বছর। এই সম্মিলিত বয়সের আইডিয়াটা পুরো দারুণ। তার মানে যদি একজন সঙ্গীর বয়স একটু বেশিও হয়, অন্যজনের বয়স কম হলে সেটা ব্যালেন্স হয়ে যেতে পারে। এটা তো অনেক দম্পতির জন্য বিশাল একটা আশার কথা, যারা হয়তো একটু দেরিতে পরিবার শুরু করার কথা ভাবছেন। একদম। আর শিশুর বয়স বাড়ার সাথে সাথে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সের সীমা বাড়তে থাকে। যেমন 8 থেকে 18 বছরের কোনো কিশোর বা কিশোরীকে দত্তক নিতে হলে দম্পতির সম্মিলিত বয়স 110 বছর পর্যন্ত হতে পারে। 110 বছর পর্যন্ত? বাহ! তবে একটা নিয়ম কিন্তু স্থির:
শিশু আর দত্তক নেওয়া বাবা মায়ের মধ্যে বয়সের পার্থক্যটা কমপক্ষে ২৫ বছর হতেই হবে। হতেই হবে। হ্যাঁ, এটা একটা স্বাভাবিক প্রজন্মের ব্যবধান বজায় রাখার জন্য। তাহলে যোগ্যতার পর্বটা পরিষ্কার হলো। এটা শুধু কাগজপত্র বা টাকার ব্যাপার নয়, পুরো বিষয়টাই খুব ভেবেচিন্তে ডিজাইন করা হয়েছে। এবার আসা যাক মূল পদ্ধতিতে। ধরা যাক একজন আবেদনকারী সব শর্ত পূরণ করছেন। এরপর কি প্রক্রিয়াটা শুরু হয় কিভাবে? পুরো প্রক্রিয়াটাই এখন একটা কেন্দ্রীয় অনলাইন সিস্টেমের মাধ্যমে চলে, যার নাম চাইল্ড অ্যাডপশন রিসোর্স ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স সিস্টেম, বা সংক্ষেপে কেরা। কেরা। হ্যাঁ, এটাই হলো পুরো দত্তক প্রক্রিয়ার মূল কেন্দ্র। আবেদনকারীদের প্রথমে এই কেরা পোর্টালে গিয়ে একটা অনলাইন ফর্ম পূরণ করে নিজেদের রেজিস্টার করতে হয়। তার মানে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, শুধু একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হলো। রেজিস্ট্রেশনের সময় নিশ্চয়ই বেশ কিছু কাগজপত্র আপলোড করতে হয়। হ্যাঁ, নিজেদের আর পরিবারের ছবি, আধার কার্ডের মতো পরিচয়পত্র, আয়ের প্রমাণপত্র আর ডাক্তারে দেওয়া একটা মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট। হ্যাঁ, যেখানে লেখা থাকবে যে তারা শারীরিকভাবে সুস্থ এবং দত্তকের জন্য ফিট। আর বিবাহিত হলে বিয়ের সার্টিফিকেটও লাগে। আমাদের সোর্সগুলোতে একটা মজার বিষয় উল্লেখ করা হয়েছে। যদি পরিবারে আগে থেকেই কোনো বড় সন্তান থাকে, তাহলে তার মতামতও নাকি জরুরি। ঠিক তাই, যদি সন্তানটির বয়স ৫ বছরের বেশি হয়, তাহলে নতুন শিশুকে পরিবারে আনার জন্য তার লিখিত সম্মতিও জমা দিতে হয়। বাহ! এই নিয়মটা দেখায় যে দত্তক শুধু বাবা মায়ের সিদ্ধান্ত নয়, এটা পুরো পরিবারের একটা সম্মিলিত যাত্রা। বাড়ি বড় শিশুটিকেও এই প্রক্রিয়ার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। দারুণ ব্যাপার। তার মানে অনলাইন রেজিস্ট্রেশন আর সব কাগজপত্র আপলোড করাটা হলো প্রথম বাধাটা পেরোনোর মতো। কিন্তু কাগজপত্র তো শুধু একটা দিক। আসল বিষয় হলো একটা শিশু যে বাড়িতে যাচ্ছে, সেই বাড়ির পরিবেশটা কেমন। সিস্টেম সেটা কিভাবে নিশ্চিত করে? এখানেই কি হোম স্টাডির ব্যাপারটা আসে? একেবারে ঠিক জায়গায় এসেছেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারীরা নিজেদের এলাকার কোনো স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি বা SAA-কে অনুরোধ করেন একটা হোম স্টাডি করার জন্য। একজন পেশাদার সমাজকর্মী তাদের বাড়িতে যান। এই হোম স্টাডিতে ঠিক কি দেখা হয়? সমাজকর্মী কি শুধু বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেটাই দেখেন, নাকি আরও কিছু? না, না, ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। সমাজকর্মী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের মানসিকতা বোঝার চেষ্টা করেন, কেন তারা দত্তক নিতে চান, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কেমন, শিশুদের নিয়ে তাদের ভাবনা কি, আর্থিক স্থিতিশীলতা কতটা, এই সব কিছু মিলিয়ে একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। ও আচ্ছা। এই রিপোর্টটাই ঠিক করে দেয় যে পরিবারটি একটি শিশুর দায়িত্ব নেওয়ার জন্য সত্যিই প্রস্তুত কিনা। আর এই রিপোর্টটার মেয়াদ তো ৩ বছর, তাই না? এটা কিন্তু আবেদনকারীদের জন্য বেশ সুবিধার। তার মানে একবার রিপোর্ট তৈরি হলে তারা নিশ্চিন্তে সেরা ম্যাচটার জন্য অপেক্ষা করতে পারে। বারবার একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না। একদম। আর এর আরও একটা দিক আছে। এটা এজেন্সির উপর থেকেও চাপ কমায়। তারা জানে যে এই পরিবারটিকে আগামী ৩ বছরের জন্য ভেরিফাইড হিসেবে ধরা যায়। এতে পুরো সিস্টেমের গতি বাড়ে। ৩ বছর পর অবশ্য পরিস্থিতি বদলেছে কিনা তা দেখতে আবার নতুন করে হোম স্টাডি করাতে হয়। আচ্ছা, হোম স্টাডি রিপোর্ট পজিটিভ এলো। এরপরে তো সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা আসে, শিশুর প্রোফাইল দেখা। এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? এখানে সিনিয়রিটি বা অপেক্ষার ক্রমতালিকাটা খুব গুরুত্বপূর্ণ। যারা আগে রেজিস্টার করেছেন তারা আগে সুযোগ পান। সিস্টেম সিনিয়রিটি অনুযায়ী আবেদনকারীদের কাছে ১, ২ বা ৩টি শিশুর প্রোফাইল পাঠায়। প্রোফাইলে কি কি থাকে? আর কিছু তথ্য দেখে একটা জীবন বদলে দেওয়ার মতন সিদ্ধান্ত নিতে হয়। কতটা সময় পাওয়া যায় এর জন্য? মাত্র ৪৮ ঘন্টা। মাত্র ৪৮ ঘন্টা। হ্যাঁ, এই ৪৮ ঘন্টার মধ্যে আবেদনকারীদের কোনো একটি শিশুর প্রোফাইল রিজার্ভ করতে হয়। এ সময়টা খুব কম মনে হতে পারে, কিন্তু এটা সিস্টেমকে গতিশীল রাখার জন্য জরুরি। তা ঠিক। যদি তারা কোনো শিশুকে রিজার্ভ না করেন, সেই প্রোফাইলগুলো তালিকার পরবর্তী আবেদনকারীদের কাছে চলে যায়। আর যদি তারা কোনো শিশুকে রিজার্ভ করেন, তখন কি হয়? তখন সেই অ্যাডপশন এজেন্সি আবেদনকারীদের সাথে শিশুটির একটা দেখা করার ব্যবস্থা করে। তারা শিশুটির সাথে সময় কাটাতে পারেন, তাকে জানতে বুঝতে পারেন। এরপর একটা অ্যাডপশন কমিটি বসে। কমিটি? হ্যাঁ, এই কমিটি আবেদনকারীদের সমস্ত কাগজপত্র, হোম স্টাডি রিপোর্ট এবং শিশুটির সাথে তাদের বোঝাপড়া সবকিছু বিচার করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পুরো ম্যাচিং প্রক্রিয়াটা রিজার্ভ করার দিন থেকে ৩০ দিনের মধ্যে শেষ করতে হয়। আচ্ছা,
এমন তো হতেই পারে যে কোনো দম্পতি একটা শিশুকে রিজার্ভ করলেন, কিন্তু দেখা করার পর তাদের মনে হলো ঠিক কানেক্ট করতে পারছেন না। যদি তারা না করেন, তার কোনো পরিণতি আছে কি? হ্যাঁ, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। যদি কোনো আবেদনকারী প্রথম শিশুকে গ্রহণ না করেন এবং তাদের কারণটা অ্যাডপশন কমিটির কাছে যুক্তিসঙ্গত মনে না হয়, তাহলে তাহলে তাদের নাম সিনিয়রিটি তালিকা থেকে একেবারে নিচে চলে যাবে। অর্থাৎ তাদের আবার নতুন করে লম্বা লাইনে শেষে গিয়ে দাঁড়াতে হবে। তার মানে সিস্টেমটা আবেদনকারীদের খুব গুরুত্বের সাথে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে। এটা অনেকটা মানে উইন্ডো শপিংয়ের মতো নয়। একেবারেই তাই। প্রতিটি শিশুর প্রোফাইল খুব সংবেদনশীলতার সাথে দেখা উচিত। এই নিয়মটা নিশ্চিত করে যে আবেদনকারীরা পুরো প্রক্রিয়াটার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। বেশ, ম্যাচিং হয়ে গেল, কমিটিও সবুজ সংকেত দিয়ে দিল। এরপর তো আইনি প্রক্রিয়ার পালা। তখন কি হয়? ম্যাচিং চূড়ান্ত হওয়ার পর শিশুটিকে আইনি প্রক্রিয়া চলাকালীন তার নতুন বাবা-মায়ের কাছে প্রি অ্যাডপশন ফস্টার কেয়ারের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ও, তার মানে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই শিশুটা বাড়িতে চলে আসে? হ্যাঁ, শিশুটি তার নতুন পরিবারের সাথে থাকতে শুরু করে দেয়, আর সমান্তরালভাবে এজেন্সি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দত্তকের চূড়ান্ত আদেশের জন্য আবেদন জমা দেয়। আগে তো এই প্রক্রিয়াটা আদালতে হতো, আর তাতে অনেক সময় লাগত বলে শুনেছি। এখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ায় কি কোনো পরিবর্তন এসছে? এটা একটা যুগান্তকারী পরিবর্তন। আগে আদালতে মামলার বিশাল চাপের কারণে দত্তকের কেসগুলো বছরের পর বছর ঝুলে থাকত। হুম। এখন আইন বদলে এটা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আনা হয়েছে, কারণ দত্তককে একটা আইনি লড়াই হিসেবে না দেখে একটা শিশু কল্যাণমূলক প্রশাসনিক কাজ হিসেবে দেখা হচ্ছে। এটা তো দারুণ একটা ভাবনা। আর সবচেয়ে বড় কথা, একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সময়সীমা? সেটা কত দিনের? নিয়ম অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটকে আবেদন জমার তারিখ থেকে 2 মাসের মধ্যে দত্তকের আদেশ বা অ্যাডপশন অর্ডার জারি করতে হয়। মাত্র 2 মাস? হ্যাঁ, এই 2 মাসের ডেডলাইনটা পুরো প্রক্রিয়াটাকে অবিশ্বাস্য রকম দ্রুত করে দিয়েছে। এই আদেশ পাওয়ার মুহূর্ত থেকেই শিশুটি আইনিভাবে সেই পরিবারের সন্তান হয়ে যায়। আর শিশুটির পরিচয়ের কি হয়? মানে তার জন্মসনদ বা বার্থ সার্টিফিকেটের? দত্তকের আদেশ পাওয়ার পর এজেন্সি সেই আদেশপত্র নিয়ে জন্মসনদ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তখন শিশুটির জন্য একটা নতুন জন্মসনদ তৈরি হয়, আর সেই নতুন সার্টিফিকেটে বাবা-মায়ের নাম হিসেবে দত্তক নেওয়া বাবা-মায়ের নাম লেখা হয়। এভাবেই শিশুটি শুধু আবেগগতভাবে নয়, আইনিভাবেও একটা নতুন এবং সম্পূর্ণ পরিচয় পায়। তার মানে দত্তকের আদেশ আর নতুন জন্মসনদ হাতে পাওয়ার পরই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এজেন্সির দায়িত্বও কি এখানেই শেষ? না, এখানেই শেষ নয়, বরং একটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়। একে বলা হয় পোস্ট অ্যাডপশন ফলো আপ। পোস্ট অ্যাডপশন ফলো আপ? হ্যাঁ, সিস্টেমটা শুধু শিশুকে একটা পরিবারে দিয়ে দায়িত্ব শেষ করে না, বরং শিশুটি সেই পরিবারে ভালো আছে কিনা সেটাও নিশ্চিত করতে চায়। বাহ, এটা তো দারুণ একটা ব্যবস্থা। এই ফলো আপটা কিভাবে করা হয়? দত্তক নেয়ার পর প্রথম 2 বছর ধরে প্রতি 6 মাস অন্তর অ্যাডপশন এজেন্সির একজন প্রতিনিধি ওই পরিবারে যান। তারা শিশুটির সাথে কথা বলেন, বাবা-মায়ের সাথে কথা বলেন, দেখেন শিশুটি নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে কিনা, তার শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা। আর এই সব কিছুর ওপর ভিত্তি করে তারা একটা রিপোর্ট তৈরি করেন। হ্যাঁ, এবং রিপোর্টটা কারা পোর্টালে আপলোড করেন। আর যদি মানিয়ে নিতে কোনো সমস্যা দেখা যায়, যদি শিশুটি বা পরিবার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়? সেক্ষেত্রে এজেন্সি বা জেলার শিশু সুরক্ষা ইউনিট, মানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সেই পরিবার এবং শিশুর জন্য বিনামূল্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে। বাহ! এই ফলো আপ প্রক্রিয়াটা আসলে একটা সেফটি নেট। এটা নিশ্চিত করে যে দত্তক শুধু একটা আইনি প্রক্রিয়া নয়, এটা একটা শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করার দীর্ঘমেয়াদী অঙ্গীকার। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় এনে দেখি, ভারতের দত্তক প্রক্রিয়াটা একটা অত্যন্ত সুসংগঠিত, প্রযুক্তি নির্ভর এবং শিশুকেন্দ্রিক পদ্ধতি। অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে হোম স্টাডি, শিশুর প্রোফাইল ম্যাচিং, দ্রুত আইনি আদেশ এবং দত্তক পরবর্তী 2 বছরের ফলো আপ প্রতিটি ধাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুর সুরক্ষা এবং কল্যাণই মূল ফোকাসে থাকে। একদম। এই নিয়মাবলী একদিকে যেমন একটা স্বচ্ছ এবং পরিষ্কার রূপরেখা দেয়, তেমনি এটা নিশ্চিত করে যে আবেদনকারীরা শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও একটা শিশুর দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা একটা শিশুকে শুধু একটা আশ্রয় দেয় না, একটা সত্যিকারের পরিবার খুঁজে পেতে সাহায্য করে। এই বিস্তারিত নিয়মাবলী একটা পরিবার তৈরির আইনি আর পদ্ধতিগত পথের একটা নিখুঁত মানচিত্র।
তবে সব শোনার পর এটা একটা প্রশ্নও রেখে যায়। এরকম একটা কঠোর নিয়মকানুন আর কাঠামোর ভেতরে একটা শিশু আর তার নতুন বাবা মায়ের মধ্যেকার সেই নিবিড় মানসিক বন্ধন আর ভালোবাসার ব্যক্তিগত যাত্রাটা কিভাবে নিজের জায়গা খুঁজে নেয়। আইন হয়তো পথটা দেখিয়ে দেয়, কিন্তু আসল যাত্রাটা তো শুরু হয় তারপর।